বৈকল্পিক, এপ্রিল 2021, পঞ্চম সংখ্যা। সহজিয়া, ভারতীয় গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা। লিখেছেন সৈকত কর। শিরোনামে ভারতীয় গণতন্ত্র কথাটির অর্থ অবশ্যই ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্র। দেশে একটি জাতীয় সরকার এবং প্রতিটি অঙ্গরাজ্যের রাজ্য সরকার সমূহ এই গণতন্ত্রের ধারক বাহক। গণতান্ত্রিক সরকার বলতে দেশের সংখ্যাগরিষ্ঠ জনসাধারণের সমর্থনের ভিত্তিতে গঠিত সরকারকেই বোঝায়। জনগণের এই মত প্রকাশের মাধ্যম হল দেশের নির্বাচন ব্যবস্থা। ভারতবর্ষের 4টি অঙ্গরাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরির জনসাধারণ এখন এই নির্বাচনী প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। অর্থাৎ এই অঙ্গরাজ্যগুলির বিধানসভায় আগামী 5 বছর কারা ক্ষমতায় থাকবেন তা নির্ধারণের দায়িত্ব এখন এই বিপুল সংখ্যক আমজনতার উপর ন্যস্ত। আর ঠিক এই কারণেই প্রবন্ধকারের মনে দেখা দিয়েছে একটা বড় মাপের সন্দেহ। পবিত্র গণতান্ত্রিক অধিকার গণ্য করে এই যে কোটি কোটি সাধারণ মানুষ ভোটযুদ্ধে উলুখ আগ্রার ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন তার প্রকৃত সারবত্তা কতটুকু। বিভিন্ন সংবাদ মাধ্যমে বা প্রকাশ্য রাজপথে রাজনৈতিক দলগুলির প্রার্থীদের হাতজোড় করা হাসিমুখ দেখে মনে হতেই পারে এই সাধারণ মানুষই তাদের ভাগ্যনিয়ন্তা। কিন্তু তা কি সত্যি? আজ এই মুহূর্তে আপামর আমজনতার প্রকৃত অবস্থা কী? ক্ষুধাসূচকে ক্রমাবনতির তালিকায় 117টি দেশের মধ্যে ভারতবর্ষের অবস্থান 102 নম্বরে, বাংলাদেশ বা পাকিস্তানেরও তলায়। এদেশের 20 কোটির বেশি মানুষ প্রতিদিন অভুক্ত অবস্থায় রাতে ঘুমোতে যায়। বেকারের সংখ্যা 70 কোটির গণ্ডি পেরিয়ে গেছে, যা এই লকডাউনের কয়েক মাসে বৃদ্ধি পেয়েছে বহু সংখ্যায়। দেশের 77% মানুষ দিনে 20 টাকার বেশি খরচ করতে পারেন না। কোটি কোটি ছাঁটাই শ্রমিক আর ফসলের দাম না পাওয়া ঋণগ্রস্ত কৃষকে ভরে গেছে দেশটা। এই যে হতদরিদ্র অপাংতেয় জনগণ, তারাই রাতারাতি চালকের আসনে বসে শুধু একটা বোতাম টিপে ভারতীয় গণতন্ত্র রূপ দানবীয় শকটটিকে সঠিক রাস্তা দেখাবে। বিষয়টা কি এতই সহজ? কিংবা ব্যাপারটা কি আদৌ বাস্তবসম্মত? কেউ বলতেই পারেন, এরকমই তো বাপু চলে আসছে সেই 1952 সাল থেকে। কথাটা ঠিক, আর সেই কারণেই তো সন্দেহটা এত প্রবল। কিন্তু বিচ্ছিন্ন ঘটনা কিছু বাদ দিলে একথা সত্যি যে ভোট জনগণ দেয় স্বেচ্ছায়, কিন্তু তারা ভোট দেয় যে সুদিনের প্রত্যাশায়, তা কি কখনো পূরণ হয়েছে? 5 বছরের মেয়াদে সাফল্যের সঙ্গে ক্ষমতায় আসীন কোনো সরকার সম্পর্কে আমরা কি বলতে পারি যে তারা সাধারণ মানুষের হয়ে কাজ করেছে বা কোটি কোটি জনসাধারণের প্রত্যাশা পূরণ করেছে? তাই তো প্রতিবার ভোট দেবার পরই বৃদ্ধি পায় হতাশা আর ক্ষোভের পরিমাণ। নতুন ক্ষমতায় আসীন কোনো দল সম্পর্কে কিছু সংখ্যক মানুষের কিছুদিনের জন্য হয়তো একটা মোহমিশ্রিত প্রত্যাশা তৈরি হয়, কিন্তু রূঢ় বাস্তবের কঠোর সূর্যালোকে সেই মোহের বাষ্পটুকু উবে যেতেই তারা উপলব্ধি করেন যে ক্ষমতাসীন দলগুলো সবই টাকার এপিঠ আর ওপিঠ।
যেমন লঙ্কার বাইরে থাকলে ভেগধারী সন্ন্যাসী, আর লঙ্কায় প্রবেশ করলেই রাজা রাবণ, সেরকমই ক্ষমতার বাইরে থাকলে এদের চেহারা একরকম, আর ক্ষমতায় গেলে অন্যরকম। জনসাধারণ তো সবাই মূর্খ নন, তবু ব্যবস্থার গুণে তারা বাধ্য হয়ে তাঁতের মাকুর মতো একবার এই দল আর একবার ওই দলকে ভোট দিচ্ছেন, আর প্রতিবারই ঠকছেন। কোটি কোটি আমজনতার ভোটে নির্বাচিত সরকারগুলো অম্লান বদনে ছুরি বসাচ্ছে সেই জনসাধারণের বুকেই। মূল্যবৃদ্ধি, বেসরকারীকরণ, ছাঁটাইয়ের মতো চূড়ান্ত জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তগুলো তারা কত সহজেই গ্রহণ করছেন শুধুমাত্র পার্লামেন্টে বা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে। এ যেন গীতার সেই উক্তি, কর্মণ্যে ভাধিকারস্তে মা ফলেষু কদাচন। শুধু ভোট দেওয়াটাই জনগণের অধিকার, তার ফল ভোগ করাটা নয়। তাহলে কি এই নির্বাচন রূপ নাট্যমঞ্চে জনসাধারণ কোনো অদৃশ্য পরিচালকের হাতে ক্রীড়ানক মাত্র? প্রবন্ধকারীর ইদানিং খুব বেশি করেই মনে হচ্ছে যে কাকে ভোট দেব, এই চিন্তাটাও আমরা অনেকেই স্বাধীনভাবে করতে পারি না। আমরা হয়তো মনে করি যে নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু কত কৌশলে সূক্ষ্মভাবে এটা যে আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমরা তা ধরতেও পারি না। এক্ষেত্রে বিভিন্ন টিভি চ্যানেল, সংবাদপত্র আর রেডিওর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এরাই আমাদের সামনে তুলে ধরে ভোটের সম্ভাব্য ফলাফল, কোন প্রার্থী জিততে পারেন অথবা মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কার কার মধ্যে। নির্বাচন পূর্ববর্তী 2-3 মাস ধরে চলতে থাকে অহোরাত্রব্যাপী এই প্রচার। শুনতে শুনতে এক সময় তাদের কথাগুলোই হয়ে যায় আমাদের কথা, সেগুলোই আমরা বলতে থাকি নিজেদের মধ্যে। না হলে 2 দিন আগেও যে প্রার্থীকে আমরা চিনতামই না, সাধারণ মানুষের কোনো সমস্যা নিয়ে যাকে কোনো দিন রাস্তায় নামতেও দেখা যায়নি, তিনিই রাতারাতি আমাদের আলোচ্য ব্যক্তি হয়ে যান কী করে? নামকরা প্রার্থীরা কী খাচ্ছেন, কী পড়ছেন, কীভাবে হাঁটছেন বা কথা বলছেন, চলতে থাকে তার ঢালাও বিজ্ঞাপন। অদ্ভুত যুক্তি তোলা হয়, যে জিতবে না তাকে সমর্থন করে ভোট নষ্ট করে কী লাভ? আশ্চর্য, তাহলে তো নির্বাচনী লড়াই কথাটারই কোনো মানে থাকে না। অথচ আমরা অনেকেই বিভ্রান্ত হয়ে এই ধরনের যুক্তি করতে থাকি। আবার কখনো কোনো প্রার্থী বা দলের প্রতি জনসাধারণের প্রবল ঘৃণা তৈরি হয়েছে বুঝতে পারলে এই সংবাদ মাধ্যমই বিকল্প প্রার্থী বা দলকে তুলে ধরে আমাদের সামনে। তাদেরকেই পরিত্রাতা ভেবে সম্যক বিবেচনা না করেই আমরা ভোট দিই। কারা প্রকৃতপক্ষে জনগণের সুখ দুঃখের শরিক এই বিচারও করতে ভুলে যায়। তাই আমাদের ভোটে নির্বাচিত হয়েই এরা পার্লামেন্টে বা বিধানসভায় হাসিমুখে একের পর এক জনবিরোধী বিলগুলো পাশ করতে থাকেন। অন্যদিকে যে প্রার্থী বা দল সাধারণ মানুষের নানা সমস্যা নিয়েই লড়াই আন্দোলন করে, তারাই হয়তো থেকে যায় লোকচক্ষুর অন্তরালে। তাদের প্রচারের আলোয় আসতেই দেওয়া হয় না। কোনো বিধানসভা ক্ষেত্রে হয়তো দাঁড়িয়েছেন 5 কিংবা 6টি দলের প্রার্থী, কিন্তু প্রচার চলতে থাকে যে সেই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে 2 বা 3 পক্ষের মধ্যে। সেই বিচারের ভার তো জনগণের। সংবাদ মাধ্যম কেন আগে থেকে তা নির্ধারণ করে দেবে? এ তো গণতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষণে আজকাল ভোট কাটা, ভোট ব্যাংক ইত্যাদি শব্দের প্রয়োগ দেখে সাধারণ মানুষের মতামত যা ভোটদানের মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে, তার প্রতি এইসব রাজনীতিবিদদের অশ্রদ্ধার মনোভাবটি স্পষ্ট বোঝা যায়। মোদ্দা কথা, মানুষের চিন্তাকে একটা বিশেষ ছাঁচে ঢালবার প্রচেষ্টা চলছে অহরহ। কিন্তু কেন? এই চিন্তার উৎপত্তি আর প্রকৃতি সম্পর্কে যারা ওয়াকিবহাল তাঁরাই জানেন যে
সমাজ নিরপেক্ষ সম্পূর্ণ স্বাধীন চিন্তা বলে কিছু হয় না। একটি শ্রেণীবিভক্ত সমাজে চিন্তা মানেই কোনো না কোনো শ্রেণীর চিন্তা, তাকেই আমরা অজান্তে বা সচেতনভাবে লালন পালন করি নিজেদের মধ্যে। এখন আমাদের সমাজ যে শ্রেণীবিভক্ত তা তর্কাতীতভাবেই স্বীকৃত। রাজধানী দিল্লির উপকণ্ঠে আন্দোলনরত লক্ষ লক্ষ কৃষক ও শ্রমজীবী মানুষের শ্রেণীগত অবস্থান, আর যে ধনকুবের কর্পোরেট পুঁজি মালিকদের বিরুদ্ধে তারা লড়ছেন, সেই শিল্পপতি পুঁজিপতিদের শ্রেণীগত অবস্থান তো কখনো এক হতে পারে না। তাদের স্বার্থও অভিন্ন নয়। এক পক্ষের শ্রীবৃদ্ধি ঘটাতে গেলে অন্য পক্ষের ক্ষতিসাধন করতেই হয়। স্বাধীনতার পর থেকেই ভারত রাষ্ট্রের প্রকৃত ক্ষমতা এই একচেটিয়া পুঁজি মালিকদের হাতেই। তাদের স্বার্থেই জাতীয় বা রাজ্য সরকারগুলো একের পর এক নীতি গ্রহণ করে আর জনসাধারণের ওপর তা চাপিয়ে দেয়। তাই দেশ জুড়ে কোটি কোটি শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত মেহনতি মানুষের এত অভাব, অনটন, হাহাকার। তবে মজার বিষয় হলো, সম্প্রতি এই কৃষক আন্দোলনে কর্পোরেট মালিকরা যেভাবে সামনে চলে এসেছেন, এতটা বেআব্রুভাবে তারা সবসময় দেখা দেন না। সামনে ঢাল হয়ে তাদের আড়াল করে থাকে এই সরকারগুলো। একাধিক দলকে হাতে রাখে মালিকরা, যাতে প্রয়োজন মতো পাল্টাপাল্টি করে নেওয়া যায়। এই ব্যবস্থার নামই নির্বাচন। 5 বছর পর পর এই আয়োজনটা না করলে মালিকি ডিক্টেটরশিপের চেহারাটা অতি সহজেই ধরা পড়ে জনগণের চোখে। এই নির্বাচন প্রসঙ্গে 1918 সালে বিশ্ব সাম্যবাদী আন্দোলনের অন্যতম চিন্তানায়ক মহান লেনিন বলেছেন, বুর্জোয়া প্রজাতন্ত্র হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থাকে আড়াল করার সবচেয়ে শ্রেষ্ঠ আবরণ, এবং এটা একবার প্রতিষ্ঠিত হতে পারলে তখন নির্বাচনের মাধ্যমে কোনো ব্যক্তির বা কোনো প্রতিষ্ঠানের বা কোনো পার্টির পরিবর্তনের দ্বারা এই বুর্জোয়া ব্যবস্থাকে নড়ানো সম্ভব নয়। কয়েক বছর অন্তর শোষক শ্রেণীর হয়ে কারা সরকারে বসবে এবং জনগণকে শোষণ অত্যাচার করবে ইলেকশনের দ্বারা, এটাই নির্ধারিত হয়। আনকোট। সুতরাং স্পষ্টতই বোঝা যাচ্ছে, মালিকরা সবসময়ই চান যে নির্বাচনে এমন দল বা প্রার্থী জিতুন যারা তাদের কথা শুনে চলবেন। তাদের টাকায় চলা সংবাদ মাধ্যমকে লাগানো হয় জনসাধারণের মনন জগৎ তৈরির কাজে। পাশাপাশি তারা কোটি কোটি টাকা ঢালেন পছন্দসই প্রার্থীদের প্রচারে। সেই জমকালো প্রচারের ঢক্কানি নাদ আর চোখ ধাঁধানো ঝলকানিতে আমরা অনেক সময় আসল সত্যটাই বিস্মৃত হই যে মালিকের টাকা নিয়ে যারা নির্বাচনে লড়ছেন তারা তো ক্ষমতায় বসে মালিকের স্বার্থেই কাজ করবেন। কেউ বলতেই পারেন, এদের বিরুদ্ধে প্রার্থী হিসেবে দাঁড়িয়েও তো এসব কথা বলা যায়, অথবা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো যায়। ব্যাপারটা অতটা সহজ নয়। বর্তমানে নির্বাচনী খরচের যা বহর, তাতে ভোটে দাঁড়ানোটাই কোনো গরিব মানুষের পক্ষে বা সর্বহারা শ্রেণীর স্বার্থ রক্ষাকারী কোনো দলের পক্ষে রীতিমতো কঠিন হয়ে দাঁড়াচ্ছে। মালিকদের টাকা নিয়ে তো আর তাদের বিরুদ্ধে বলা চলে না। সুতরাং ডিপোজিট মানি হিসেবেই জমা দিতে হয় 10,000 টাকা। এক একটা জনসভাতেই মাইক, লাইট, চেয়ার, টেবিল ধরে অন্তত 10-15 হাজার টাকার ধাক্কা। তারপর নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব তো রয়েইছে। ভোটার লিস্টের মতো অতি গুরুত্বপূর্ণ নথি তারা সবাইকে দেন না, সেটা পাই শুধু বড় বড় স্বীকৃত দলগুলো। বাকিদের গাঁটের কড়ি খরচ করে ছাপিয়ে নিতে হয়। মিটিং মিছিলের অনুমতির ক্ষেত্রেও পক্ষপাতদুষ্ট আচরণ চোখে পড়ে। সব প্রার্থীর অভিযোগও সমান গুরুত্ব দিয়ে শোনা হয় না। যে ব্যবস্থায় সকল প্রার্থীর সমমর্যাদা, সমান অধিকার থাকে না,
তাকে গণতান্ত্রিক বলা যায় কি করে? পরিশেষে বলি, নির্বাচন ব্যবস্থার বিরোধিতা নয়, এর প্রকৃত স্বরূপ উদ্ঘাটন করাই এই লেখার উদ্দেশ্য। এটি পাঠ করে যদি কেউ সামান্যতম চিন্তার খোরাকও পান, তবেই এর সার্থকতা। যে বিশেষ পরিস্থিতিতে এই ব্যবস্থা অকার্যকরী পরিগণিত হতে পারে, সেই অবস্থা এখন আমাদের দেশের নয়। এখন সাধারণ মানুষের কর্তব্য একটাই, নিজেদের পূর্ণ মাত্রায় সচেতন করে তোলা। কারোর অদৃশ্য অঙ্গুলি হেলনে আমরা যেন পরিচালিত না হই। সুযোগ্য দল বা প্রার্থী যারা কোটি কোটি আমজনতার স্বার্থে সংগ্রাম করছেন, তাকে সমর্থন করার মাধ্যমে আমরা যেন হয়ে উঠতে পারি প্রকৃত গণতন্ত্রের পূজারী।